নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সঙ্গে রয়েছে শতাব্দী। বিশেষ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি। তবে বলে রাখি যে আজকে মথার সমাবেশ, মথার শক্তি পরীক্ষা স্বামী বিবেকানন্দ ময়দানে জোট করে কোনো লাভ হয়নি। কোড আনকোড এই বক্তব্য রাখলেন আজকে মথার প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যোৎ কিশোর দেববর্মা। জাতীয় দল সমূহের বিরুদ্ধে তীব্র বিষোদ্গার। এবার কি তবে ছাড়বে সরকার? বিভিন্ন মহলে কিন্তু এখন এই প্রশ্ন উঠতে শুরু করেছে। ত্রিপুরার রাজনৈতিক অঙ্গনে ফের উত্তাপ। রাজধানীর এক সভা মঞ্চ থেকে বিস্ফোরকে মন্তব্য করলেন তিপ্রা মথার প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মা। সরাসরি তিনি অভিযোগ করেছেন যে জোট করে কোনো লাভ হয়নি। একই সঙ্গে জাতীয় দল সমূহের বিরুদ্ধে তীব্র বিষোদ্গার করে তিনি বলেন যে বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও গঠনমূলক সমাধান এখনো পর্যন্ত অধরা রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা এই ক্ষেত্রে বিভিন্ন প্রশ্ন তুলে ধরেছেন। তবে শুরুতে আমি শোনাবো যে আজকে তিনি কি বললেন। अनिमेश, आपने ठीक बात बोला। नेशनल पार्टीज में कोई वैल्यू नहीं है तिपरासा इंडिजिनस लोगों का। नेशनल पार्टी में अगर आप जाएंगे तो 10-10 दिन मुख्यमंत्री को वेट करना पड़ता है अपॉइंटमेंट के लिए। नेशनल पार्टी ने आसाम गण परिषद को खत्म कर दिया, शिरोमणि अकाली दल को खत्म कर दिया, उड़ीसा में बीजू जनता दल को खत्म कर दिया, शिवसेना को खत्म कर दिया अलायंस करके। क्योंकि हमको लगता था अलायंस होगा कुछ मिलेगा, कुछ नहीं मिलता है, कुछ नहीं मिलता। इनको हराओ, ये आपको डर से बात करेंगे। और मुर्मू की कौन यू सेड गब्बर सिंह का डायलॉग, जो डर गया, जो डर गया, जो डर गया। আপনারা শুনলেন প্রদ্যোৎ কিশোরের এই বক্তব্য এবং ওনার এই বক্তব্যের পর ভবিষ্যৎ জোট রাজনীতি একটা বড় ইঙ্গিত তিনি আজ দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে তবে কি সত্যি সরকার ছাড়ার পথে রয়েছে মথা, নাকি দলের শীর্ষ নেতৃত্বদের মধ্যে নতুন করে একটা চাপানোত্তর শুরু হয়েছে, নাকি সেখানে গ্রেটার ত্রিপুরাল্যান্ড ইস্যুতে নতুন করে আন্দোলনের পথে নামতে চলেছে মথা নেতৃত্বরা? একাধিক প্রশ্ন এখন রাজনৈতিক বিশ্লেষকদের। এই প্রসঙ্গে যাব আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত, কি বলবে ওনার এই বক্তব্যের পর? দেখো, প্রথম থেকেই একটা কথা, একটা বিষয় সাধারণ মানুষ লক্ষ্য রাখছিলেন, এবং যেটা 2023 বা এর আগে যে নির্বাচন, তখন থেকেই কিন্তু একই ধারা রাজনীতিটা হয়ে আসছে, বিশেষ করে বিজেপি এবং মথার বিরুদ্ধে, মথার ক্ষেত্রে। তো একটা বিষয় বারবারই বলতে হয় যে মথার যে অবস্থান, তা কিন্তু এখন বর্তমানে রাজ্যের বিশেষ করে যারা রাজনৈতিক বিশেষজ্ঞ মহল, তাদের কাছে কিন্তু বিষয়টা একেবারে পরিষ্কার হয়ে গেছে। এবং রাজনৈতিক বিশেষজ্ঞদের একটা অভিমত যে মথা এই ক্ষেত্রে গোটা রাজনীতিটা করছে, যে তারা বারবার চাপের রাজনীতি করবে, তারা প্রেশার ক্রিয়েট করবে এবং বিজেপিকে একটা, এটা বলে আবার হাই ওয়াশ পলিটিক্স বলা হয়, বিজেপিকে চাপে রাখবে, চাপে রেখে রেখে তাদের কিছু ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করবে। এবং বারবার যে সমস্ত এই তোমার চাপের রাজনীতি করেছেন প্রদ্যোৎ কিশোর বা দেববর্মা বা প্রথা, তাতে কিন্তু জনজাতিদের সমষ্টিগত উন্নয়নমূলক কোন তোমার সমাধান কিন্তু এ পর্যন্ত নজরে পড়েনি। যা করছে রাজ্য সরকার, যেটা করছে সেটা সার্বিকভাবে হচ্ছে, কিন্তু এডিসির ক্ষেত্রে আলাদা করে কোনো তোমার বাড়তি প্রাপ্তি বা তাদের দাবি মতো প্রাপ্তি এসব কিছু হয়নি। যে কারণে প্রদ্যোৎ কিশোর দেববর্মনের বিরুদ্ধে কিন্তু জনজাতিদের মধ্যেই একটা বড় অংশের মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই প্রতিক্রিয়ার কারণেই কিন্তু নিজের অবস্থানটা যাচাই করতে এবার প্রদ্যোৎ কিশোরের এই নতুন এই তোমার দেবব্রত দা, বরাবরই আমরা দেখতে পাই যে মথা কিন্তু চাপের রাজনীতি খেলতে বড্ড পছন্দ করেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই ত্রিপুরা মথার সুপ্রিমোর বক্তব্য, সেটা ত্রিপুরার বর্তমান রাজনীতির সমীকরণে কতটা তাৎপর্যপূর্ণ, নাকি সত্যি সেখানে সরকার ছাড়বে, নাকি শুধুমাত্রই আবার চাপের রাজনীতি খেলার কৌশল?
100বার চাপের রাজনীতি। দেখো আমি বলছি চাপের রাজনীতি তো অবশ্যই, তবে এটাও একটা আইওয়াস পলিটিক্স। যেমন ধরো আমরা প্রথম থেকে দেখেছি, এই কথাটাই আমি ফিরছিলাম এই জায়গাটায়, যে মথা কিন্তু বুঝে গেছে যে তাদের পাহাড়ে সে ধরনের মাটি কিন্তু একটু একটু করে নড়বড়ে হচ্ছে, এবং এই ক্ষেত্রে তার যে প্রতিশ্রুতি ছিল জনজাতিদের ত্রিপুরা অ্যাকর্ড, তারপর গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এগুলো তো আর কিছু সে করতে পারেনি। যে কারণে যে অবস্থাটা এখন তৈরি হয়েছে, বিশেষ করে যারা বুদ্ধিজীবী মহল আছেন, শুভবুদ্ধি সম্পন্ন জনজাতিরা আছেন, তারা কিন্তু মথার উপর অনেকটাই তোমার আস্থাহীন হয়ে পড়ছেন, এবং এই কারণে পাহাড়ে সিপিএম কিন্তু তাদের বিশেষ করে গণমুক্তি পরিষদ কিন্তু তাদের জমি কিনে তাদের যথেষ্ট পর্যন্ত সফল, পাশাপাশি বিজেপিও কিন্তু একটু করে তাদের সাংগঠনিক শক্তি ওই ক্ষেত্রে বাড়াচ্ছে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যে প্রশ্নটা তুমি বললে যে মথা বেরিয়ে আসবে কিনা সরকার থেকে, দেখো এটা মানুষকে আর বোঝানো বুঝতে বাকি নেই যে তিনি একদিকে বলছেন বেরিয়ে আসার সরাসরি না বললে ইঙ্গিত দিচ্ছেন। আবার আশ্চর্যের বিষয় হলো দেখো যে এই প্রদ্যুৎ কিশোরের বোন, তিনি যার টিকিট তোমার প্রাপ্তির ক্ষেত্রে মূল হোতা ছিলেন, যে তোমার এই আমাদের পূর্ব লোকসভা আসনের প্রার্থী প্রীতি সিং দেববর্মা, যিনি সাংসদ রয়েছেন, তিনি বিজেপির প্রার্থী। দেবব্রত দা, যেমনটা তুমি বললে যে প্রত্যেকটি রাজনৈতিক দল পাহাড় নির্বাচনকে কেন্দ্র করে এবার তাদের ঘাঁটি সাজাতে শুরু করেছে, সেটা হোক বিজেপি কিংবা সিপিএম এর গণমুক্তি পরিষদ। সেই জায়গা থেকে মথা যদি সরকার থেকে সরে আসে, যদি ধরে নেই সরকার থেকে সরে আসে তারা, তাহলে রাজনৈতিক এক্ষেত্রে লাভ কিংবা ক্ষতিটা কার হবে? দেখো এক্ষেত্রে সরকার থেকে সরে আসতে পারে, হ্যাঁ, অসম্ভব কিছু নেই, কিন্তু যেটাই হবে সেটাই ধরে নিতে হবে। এটা আমার বক্তব্য নয়, এটা রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের বক্তব্য। মথা যদি তোমার ধরো এডিসি নির্বাচনের আগে কিংবা তোমার 28 বিধানসভা নির্বাচনের আগে বিজেপির থেকে সক্ষতা ভঙ্গ করে যদি বেরিয়ে আসে সরকার থেকে, সেটাও তোমার আশ্চর্য হওয়ার কিছু হবে না। এটা পুরোটাই আইওয়াস রাজনীতি, একদম বিজেপির হয়ে কাজ করছে মথা। ফান্ডিং থেকে শুরু করে সার্বিক বিষয়ে তোমার এই বিজেপির অর্থানুকূল্যে তারা সব করছে বলে ইতিমধ্যে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল কিন্তু এই ধরনের মন্তব্য করছেন। এর প্রেক্ষিতে তোমার এই যে তুমি যে তাৎপর্যপূর্ণ বলবে, যারা বুদ্ধিজীবী মহল আছেন তারা কিন্তু বিষয়টিকে বুঝতে আর কোনো বাকি নেই। জনজাতিরা কিভাবে, বড় অংশের জনজাতিরা বিষয়টিকে কিভাবে নেন, সেটাই এখন লক্ষণীয় বিষয়। অবশ্যই তাই। অসংখ্য ধন্যবাদ দেবব্রত দা তোমাকে। এবং শুনলেন কার্যত আজকে যেখানে মথার কর্মী সমর্থকরা বিরাট সংখ্যায় ভিড় জমিয়েছেন, সেই জায়গা থেকে বিস্ফোরকী মন্তব্য করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা। তবে সত্যি কি সরকার ছাড়েন কিনা, নাকি শুধুমাত্র আইওয়াসের রাজনীতি খেলার জন্য একটা নতুন করে রাজনৈতিক কৌশল তিনি এঁটেছেন, তা অবশ্য উত্তরের অপেক্ষা। কি হবে, কি হতে চলেছে, নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।